গল্পের শুরুতেই আমরা জানতে পারি ভবিষ্যতের দুনিয়ার কথা। তখন সমস্ত জেলগুলো বড় বড় প্রাইভেট কোম্পানির হাতে চলে যাবে। সরকারের জায়গায় এই কোম্পানিগুলোই পুরো জেল নিয়ন্ত্রণ করবে, আর এই কোম্পানির মালিকরা টাকার জন্য যে কোনো বন্দীকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। টাকা কামানোর জন্য তারা কয়েদিদেরকে দিয়ে এক ভয়ঙ্কর রেস খেলাবে। এই খেলা যখন লাইভে চলবে তখন সেটার উপরে বাজি ধরে কোম্পানিগুলো কোটি কোটি টাকা কামাবে। অন্যদিকে কয়েদিরা এই রেসে জেতার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করবে, কারণ নিয়ম অনুযায়ী যে কয়েদি টানা 5 বার এই রেসে জিততে পারবে তাকে জেল থেকে চিরতরে মুক্তি করে দেওয়া হবে। এই স্বাধীনতার জন্য কয়েদিরা যে কোনো মূল্যে সবাইকে মেরে হলেও এই গেমটা জিততে চায়। আজকের রেস যখন চলছিল তখন ট্রাকে মাত্র 2টা জীবিত গাড়ি অর্থাৎ অক্ষত আছে। বাকি সমস্ত গাড়িগুলো রেসের মাঝখানেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে ধ্বংস হয়ে গেছে এবং চালকরাও মারা গেছে। এখন যে 2টা গাড়ি লড়ছে তার একটা ড্রাইভার হলো বিখ্যাত ফ্রাঙ্কো এবং তার সাথে আছে নেভিগেটর কেস, আর অন্য গাড়িতে রয়েছে ফ্রাঙ্কোর সবচেয়ে পুরনো ও বড় দুশ্মন জো। রেসের এক পর্যায়ে ফ্রাঙ্কো যখন জোকে ওভারটেক করেই যাচ্ছিল ঠিক তখনই তার গাড়িতে লাগানো সমস্ত স্বয়ংক্রিয় অস্ত্রগুলো হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। অস্ত্র লক হয়ে যাওয়ায় সে জোয়ের উপরে কোনোভাবে পাল্টা হামলা করতে পারছিল না। নিজের মৃত্যু নিশ্চিত দেখে ফ্রাঙ্কো বুদ্ধিমত্তা দেখায়। সে তার নেভিগেটর কেসকে বাঁচানোর জন্য একটা প্যারাশুটের সাহায্যে চলন্ত গাড়ি থেকে তাকে বাইরে বের করে দেয় যাতে কেসের কোনো ক্ষতি না হয়। এরপর ফ্রাঙ্কো একাই গাড়িটা নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু কিছুটা সামনে যাওয়ার পরে জো তার গাড়ির মারাত্মক অস্ত্র দিয়ে ফ্রাঙ্কোর উপরে পেছন থেকে ঝোরালো আক্রমণ করে বসে। সেখানে এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং ফ্রাঙ্কোর গাড়িটা পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এরপর কাহিনী সরাসরি কয়েক বছর সামনে চলে আসে। এখানে আমরা জেনসন নামের এক সাধারণ লোককে দেখতে পাই। সে সারাদিন ফ্যাক্টরিতে হাড়ভাঙা খাটুনি শেষ করে যখন নিজের বাসায় ফেরে তখন প্রথমে তার ওয়াইফের সঙ্গে দেখা করে কথা বলে। এরপরে সে রুমে গিয়ে তার ছোট্ট মিষ্টি মেয়েটার সঙ্গে দেখা করে আদর করে। তারা যখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল ঠিক তখনই তাদের কিচেনের জানলা দিয়ে মুখে মাস্ক পরা এক রহস্যময় লোক ভেতরে ঢুকে পড়ে। জেনসনের ওয়াইফ কিছু বুঝে ওঠার আগেই সেই মাস্ক পরা লোকটা তাকে ধারালো ছুরি দিয়ে নির্মমভাবে খুন করে ফেলে। কিচেন থেকে গোঙানের শব্দ শুনতে পেয়ে জেনসন যখন দৌড়ে সেখানে আসে তখন সেই মাস্ক পরা লোকটা আচমকা জেনসনের উপরে হামলা করে তাকে মারধর করে বেহুশ করে দেয়। জেনসন মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সেই খুনি চালাকি করে হত্যাকাণ্ডে ব্যবহার করা রক্তাক্ত ছুরিটা জেনসনের অচেতন হাতের মুঠোয় গুজে দেয়। সে পুরো ক্রাইম সিনটা এমনভাবে সাজায় যে যাতে পুলিশ এসে ভাবে যে জেনসন নিজে নিজের ওয়াইফকে খুন করেছে। আসলে আমরা জানতে পারি যে জেনসন অতীতে একবার জেল খেটে এসেছিল, তাই তার এই পুরনো ক্রিমিনাল রেকর্ড থাকার কারণে পুলিশ খুব সহজেই তাকে সন্দেহ করে খুনি ভেবে ধরে নিয়ে যায়। সেই মাস্ক পরা খুনি লোকটা ঘর থেকে চলে যাওয়ার আগে অজ্ঞান জেনসনের দিকে হাত দিয়ে শুট করার একটা ইশারা করে যায়, অর্থাৎ তাদের মধ্যে আগে থেকে কোনো পুরনো শত্রুতা ছিল। একটু পরে যখন জেনসনের জ্ঞান ফেরে সে চোখ মেলে দেখতে পায় পুরো ঘরে পুলিশ ভরে গেছে। পুলিশ তার কোনো কথা না শুনেই ওয়াইফকে খুনের দায়ে তাকে হাতকড়া পরিয়ে অ্যারেস্ট করে নেয়। এরপর দীর্ঘ 6 মাস ধরে সে হাজতে বন্দী থাকে। অবশেষে কোর্টের চূড়ান্ত রায় ঘোষণার পর তাকে সোজা পাঠিয়ে দেওয়া হয় সেই ভয়ঙ্কর টার্মিনাল আইল্যান্ড জেলে। জেলে আনার পর জেসনকে নিয়ে যাওয়া হয় এই নরকের ম্যানেজার তথা নিষ্ঠুর ওয়ার্ডেন হেনেসির কাছে। হেনেসি আগে থেকেই জানতো যে জেনসন রেসিং ট্র্যাকে অত্যন্ত তুখোর একজন ড্রাইভার, তাই সে জেনসনকে এক অকল্পনীয় অফার দেয়। সে বলে রেসের দিন যেহেতু আসল ফ্রাঙ্কো মারা গেছে তাই তার জায়গায় মুখোশ পরে তোমাকে নতুন ফ্রাঙ্কো সাজতে হবে। আসলে কোম্পানি ফ্রাঙ্কোর মৃত্যুর খবরটা পুরো দুনিয়ার কাছে গোপন রেখেছে, কারণ ফ্রাঙ্কো ছিল আমজনতার কাছে এক মস্ত বড় সেলিব্রিটি। সে অলরেডি টানা 4টা রেস জিতে নিয়েছিল, আর মাত্র একটা রেস জিতলে সে ফ্রি হয়ে যেত। এখন পাবলিক যদি জানতে পারে যে তাদের প্রিয় ফ্রাঙ্কো মারা গেছে তবে কেউ আর তাদের এই লাইফ দেখবে না। এতে কোম্পানির ভিউয়ারশিপ ও বাজির কোটি কোটি টাকা লস হবে। হেনেসি তাকে টোপ দিয়ে বলে, নিয়ম অনুযায়ী 5টা রেস জিতলে তুমি মুক্তি হয়ে যাবে। যেহেতু ফ্রাঙ্কো 4টা রেসে জিতে রেখেছিল তাই ফ্রাঙ্কোর মুখোশ পরে তোমাকে এখন শুধুমাত্র একটা রেস জিততে হবে। ব্যাস, তাহলে তুমি জেলের বাইরে একদম ফ্রি। জেনসন প্রথমে নিজের জীবন এমন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে একদমই রাজি ছিল না, কিন্তু হেনেসি তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে, তুই জেলে পচে মরলে আমার কিছুই যায় আসে না, কিন্তু একবার তোর বাইরে থাকা ছোট মেয়েটার কথা ভাব। তুই এখানে মরলে তোর মেয়েটা অনাথ হয়ে রাস্তায় ভাসবে। নিজের কলিজার টুকরা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে জেনসন আর না করতে পারে না। সে যে কোনো মূল্যে এখান থেকে বের হওয়ার জন্য রেস করতে রাজি হয়ে যায়। জেনসন রাজি হতেই তাকে নিয়ে যাওয়া হয় ফ্রাঙ্কোর পুরনো মেকানিক টিম এবং তাদের হেড কোচের কাছে। এই টিমই ফ্রাঙ্কোর গাড়িটার সমস্ত দেখভাল করত। জেলের ভেতরে প্রত্যেকটা রেসার গাড়ির জন্য আলাদা আলাদা বিশাল এরিয়া বা গ্যারেজ আছে। তবে জেনসন লক্ষ্য করে গ্যারেজের এক কোণায় সম্পূর্ণ আড়ালে কিছু একটা স্পেশাল কাজ চলছে, যা বাকিদের থেকে সম্পূর্ণ গোপন করা হয়েছে।
সে যে একজন নতুন মানুষ এই টপ সিক্রেটটা শুধু কোচের টিম ছাড়া আর বাইরের কেউ জানে না। কোচ তখন জেনসনকে ফ্রাঙ্কোর সেই দানবীয় গাড়িটা দেখায়। জেনসন গাড়ির চারপাশটা ঘুরে দেখতে পায় যে এতে মারাত্মক সব হাইটেক অস্ত্র আর বন্দুক ফিট করা আছে। তবে কোচ তাকে সতর্ক করে দেয় যে এই সমস্ত বিধ্বংসী অস্ত্রগুলো এখন পুরোপুরি লক করা আছে। এগুলো শুধুমাত্র রেসের দিন ট্র্যাকে নামার পরই অ্যাক্টিভেট হয়ে যাবে। সবশেষে জেনসনকে সাফ জানিয়ে দেওয়া হয় যে এই জেল থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যু, কারণ এই পুরো জেলখানাটা সমুদ্রের মাঝখানে একটা দুর্গম আইল্যান্ডের উপর তৈরি করা। আর এই আইল্যান্ডের সাথে শহরের সংযোগকারী একমাত্র রাস্তাটি ব্রিজের মাধ্যমে। যদি কোনো কয়েদি এই ব্রিজ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সাথে সাথে চারপাশ থেকে গার্ডরা আধুনিক গাড়ি আর হেলিকপ্টার দিয়ে তাকে ঝাঁঝরা করে দেবে, ফলে পলকের মধ্যেই ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এরপর কোচের টিম জেনসনকে এই মরণ খেলার নিয়ম বুঝিয়ে বলে এই পুরো রেসে মোট 3টি মাত্র লেভেল থাকবে। প্রথম 2টি লেভেলের নিয়ম হলো তোমাকে ট্র্যাকে টিকে থাকতে যত বেশি সম্ভব শত্রুকে খতম করতে হবে এবং তাদের গাড়িকে ধ্বংস করতে হবে। আর একদম ফিনিশ লাইনে যে সবার আগে পৌঁছাতে পারবে সেই হবে আসল উইনার। অন্যদিকে ট্র্যাকে জো এবং বাকি সব ভয়ঙ্কর রেসাররা নিজেদের গাড়ি নিয়ে তৈরি হচ্ছিল। জো তখন অহংকার করে সবাইকে বলছিল, আমার আসল লড়াই তো ফ্রাঙ্কের সঙ্গে, আমি এবার যে কোনো মূল্যেই ওকে মেরেই ট্রাকে পিষে ফেলব। ঠিক তখনই জেনসনের নজর পড়ে জেলের কয়েকজন নতুন কয়েদির উপর, যাদের হাতের কবজিতে একটা অদ্ভুত জিপিএস ট্র্যাকার বা ডিভাইস লাগানো ছিল। এই ডিভাইসটা দেখা মাত্রই জেনসনের মাথায় এক ঝাটকায় পুরনো স্মৃতি ভেসে ওঠে। সে স্পষ্ট মনে করতে পারে যে তার ওয়াইফকে যে মাস্ক পরা লোকটা খুন করেছিল তার হাতেও ঠিক এই একই ধরনের জিপিএস ডিভাইস লাগানো ছিল। এই মারাত্মক সত্যটা দেখার পর জেনসনের কাছে পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যে ভাগ্যের ফিরে সে এখানে আসেনি, বরং তাকে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই জেলে টেনে আনা হয়েছে। অবশেষে এসে গেল সেই দিন, যেদিন ডেথ রেসের লেভেল 1 শুরু হবে। প্রথমে জেনসনকে ফ্রাঙ্কোর সেই চেনা মুখোশটা আর রেসিং স্যুট এনে দেওয়া হয়। সেগুলো পরে যখন গ্যারেজ থেকে বাইরে বের হয় তখন জেলের সমস্ত বন্দিরা ফ্রাঙ্কোর নাম ধরে উন্মাদের সঙ্গে স্লোগান দিতে শুরু করে। রেসের পুরনো জৌলস আর মহিমা যেন আবারও এক নিমিষেই ফিরে আসে। গাড়িতে ওঠার আগে কোচ জেনসনকে বারবার সাবধান করে বলে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তুমি বাইরে কারোর সঙ্গে কোনো প্রকার কথা বলবে না, কারণ আসল ফ্রাঙ্কো ভীষণ গম্ভীর ছিল এবং সে কারোর সঙ্গে তেমন কোনো কথাই বলতো না। গাড়ির ভেতরে বসা মাত্রই জেনসন দম বন্ধ করা সেই মুখোশটা মুখ থেকে খুলে ফেলে। আসলে ফ্রাঙ্কোর নেভিগেটর কেস আগে থেকে জেনসনের এই আসল রহস্যটা জানত, তাই ভেতরে মুখোশ না পড়লেও তার তেমন কোনো সমস্যা নেই। এছাড়া গাড়িটা চারপাশ থেকে পুরো সাজা হওয়ায় বাইরে থেকে ভেতরে কাউকে দেখা সম্ভব ছিল না। রেসের সাইরেন বাজতে শুরু হয়ে যায় রক্তের খেলা। প্রত্যেকটা প্লেয়ার একে অপরকে ক্রাশ করে যাওয়ার জন্য পাগলের মতো রেস করতে শুরু করে। কেসের নিখুঁত গাইডেন্স জেনসন সবাইকে ওভারটেক করে খুব জলদি করে রেসের 2 নম্বর পজিশনে চলে আসে। এখন 1 আর 2 নম্বরে লড়ছে শুধু জো আর ছদ্মবেশের জেনসন। ঠিক তখনই কেস ট্র্যাকিং স্ক্রিনে দেখে জেনসনকে একটা সিক্রেট শর্টকাটের কথা বলে। সেই শর্টকাট রাস্তা ধরে জেনসন এক ঝটকায় জোকে পেছনে ফেলে 1 নম্বরে চলে আসে। গাড়িগুলো যখন আবারও কিছুটা সামনে এগিয়ে যায় তখনই জেলের কন্ট্রোল রুম থেকে সবার জন্য অস্ত্রের প্যানেলগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ট্র্যাকে থাকা নির্দিষ্ট কিছু চিহ্ন দিয়ে গাড়িটা চালিয়ে গেলেই গাড়ির স্বয়ংক্রিয় অস্ত্রগুলো আনলক হয়ে যাবে। অস্ত্র স্বয়ংক্রিয় হতে রেসাররা ট্র্যাকে বুলেটের বন্যা বইয়ে দেয়। চারপাশ থেকে অনবরত এতই গুলি চলছিল যে গাড়িগুলোর চেসিস পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওয়ার্ডেন হেনেসি রেসারদের জন্য ট্র্যাকের ডেথ ওয়ারেন্ট অর্থাৎ একটা মেকানিক্যাল মৃত্যুফাঁদ অন করে দেয়। এই ভয়ানক ফাঁদের মুখে যেই গাড়িটা পড়বে তাকে হাইড্রোলিক প্রেসার দিয়ে পুরো গুরুগুরু করে ফেলা হবে। বিপদ আজ করতে পেরে জেনসন তার গাড়ির ফায়ারিং বোতামটা চেপে অস্ত্র অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু তখনই ঘটে এক চরম বিপর্যয়। সে বারবার চেষ্টা করা সত্ত্বেও তার গাড়ির মেশিন গানগুলো কোনোভাবেই কাজ করছিল না। ট্র্যাকে জো যখন পেছন থেকে ধেয়ে আসছে তখন নিজের গাড়িটাকে এভাবে নিরস্ত্র দেখে সে মারাত্মক টেনশনে পড়ে যায়। সে আর কোনো উপায় না দেখে চলন্ত গাড়ির ভেতরে নিজে উঠে দাঁড়িয়ে ড্যাশবোর্ডের তার ও সুইচগুলো টেনে অস্ত্রটা ম্যানুয়ালি ঠিক করার জানপ্রাণ দিয়ে চেষ্টা করে। তখন ট্র্যাকে থাকা বাকি গাড়িগুলো তাকে খোলা পেয়ে অনবরত গুলি করতে শুরু করে। সবাই তাকে ইজি টার্গেট বানিয়ে ফেলছিল। তবে জেনসন মারাত্মক বুদ্ধিমত্তা দেখায়। সে ঝড়ের গতিতে স্ট্রিং ঘুরিয়ে গাড়িটাকে অন্য রাস্তায় নিয়ে গিয়ে কেসকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সেভ করে। এরপর সে গাড়ির পেছনে থাকা ডিফেন্সের শিল্ড অ্যাক্টিভ করে, কিন্তু শত্রুদের দিক থেকে এত বেশি ভারী গুলি আসছিল যে সেই মেটাল শিল্ডটি বেশিক্ষণ টিকতে পারছিল না। বুলেটের আঘাতে শিল্ডটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। তবে এত কিছুর পরেও জেনসন হাল ছাড়ে না। সে কোনো রকমের নিজেকে সেভ করে পাল্টা চাল চালে এবং যেই গাড়িটা তাদের উপরে বারবার গুলি করছিল সেটিকে এক ঝটকায় উড়িয়ে দেয়। এরপর শুরু হয় জো আর জেনসনের মধ্যে আসল রেসিং ফাইট। দুজনে যখন সামনে সামনে ড্রাইভ করছিল ঠিক তখনই পাশের অন্য একটি গাড়ির ড্রাইভার জেনসনের দিকে তাকিয়ে ঠিক তেমন করেই একটি হাতের ইশারা করে, যেমনটা তার ওয়াইফকে খুন করার পর সেই মাস্ক পরা লোকটি করেছিল। এই ইশারা দেখা মাত্রই জেসনের মাথা পুরোপুরি গরম হয়ে যায়।
সে একদমই শিওর হয়ে যায় যে এই গাড়ির ড্রাইভারটাই হলো তার ওয়াইফের আসল খুনি, কিন্তু মাথা গরম করার এই সুযোগটা লুফে নেয় তার প্রতিপক্ষ। রাগের মাথায় ড্রাইভ করার কারণে জেনসনের গাড়িটা ট্রাকে হালকা অ্যাক্সিডেন্ট করে বসে, আর এই ভুলের জন্য সে প্রথম রেসটা হেরে যায়। তবে নিয়ম অনুযায়ী সে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে নেয়। প্রথম রাউন্ড শেষে মোট 3 জন রেসার মারা গেছে এবং জেসনকে সহ বাকি 6 জন সেকেন্ড রাউন্ডের জন্য টিকে আছে। রেস শেষ হওয়ার পর গ্যারেজে কোচের টিম যখন জেসনের গাড়িটা ভালো করে চেক করে, তখন এক অদ্ভুত জালিয়াতির সামনে আসে। তারা দেখতে পায় গাড়ির ভেতরে সমস্ত সিস্টেম আর অস্ত্র একদমই ফিটফাট আছে, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি নেই। জেনসেন তখনই পরিষ্কার বুঝতে পারে যে রেসের সময় কন্ট্রোল রুম থেকে ইচ্ছা করে তার গাড়ির অস্ত্রগুলো অ্যাক্টিভ করা হয়নি, যাতে করে সে মারা যায়। এই চরম নোংরা খেলা ধরতে পেরে জেনসন সোজা চলে যায় মূল মাথা। সে হেনেসির মুখের উপরে স্পষ্ট বলে দেয় যে আমি খুব ভালো করে জানি যে ট্রাকে থাকা ওই প্যাচেনকো নামের লোকটাই আমার ওয়াইফকে খুন করেছে, আর আমি এটাও জানি যে এর পেছনে আসলে মাস্টারমাইন্ড হচ্ছে তুমি নিজেই। তুমি প্ল্যান করে আমার ওয়াইফকে মারিয়েছ যাতে আমি ফেসে গিয়ে এখানে আসি আর ফ্র্যাঙ্কোর জায়গায় রেস করি। তোমার এই নোংরা প্ল্যানের প্রতিশোধ আমি হাতে নাতে নিয়ে ছাড়ব। হেনেসি এত বড় কথা শোনার পরেও একটু ঘাবড়ায় না এবং পুরো বিষয়টাই অস্বীকার করে নেয়। সে উল্টো জেসনকে বলে, তুমি যা ভাবছ তা সবই ভুল, এর পেছনে আমার কোনো হাত নেই। এরপর জেসনকে দমানোর জন্য তার সেই ছোট্ট মেয়েটির ছবি আবারও টেবিলের উপরে ছুঁড়ে মারে। হেনেসি তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কড়া গলায় বলে, নিজের ভালো চাইলে চুপচাপ নিজের এরিয়াতে ফিরে যাও আর আগামী রেসের জন্য গাড়ি ঠিক করো। জেনসন বাধ্য হয়ে নিজের গ্যারেজে ফিরে আসে এবং গাড়িটাকে মেরামত কাজে লেগে পড়ে। ঠিক তখনই সুযোগ বুঝে সেই খুনি পেচেনকো জেসনকে ফলো করে তার সিক্রেট গ্যারেজের মধ্যে ঢুকে পড়ে। জেনসন কিছু বুঝে ওঠার আগে পেচেনকো আর তার বডিগার্ডরা তাকে পেছন থেকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। তারা জেসনের উপরে অতর্কিত হামলা চালায় এবং তাকে মারাত্মক ধুলাই দিতে শুরু করে। এক পর্যায়ে পেচেনকো একটা মস্ত বড় হ্যামার উঁচিয়ে জেনসনের মাথা গুঁড়ো করে তাকে চিরতরে শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে জেসনের টিমের এক মেকানিক দূর থেকে একটা ভারী জিনিস ছুঁড়ে মারে এবং পেচেনকের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। মনোযোগ একটু সরতে জেনসন পাল্টা অ্যাকশনে নেমে যায়। সে বাঘের মতো লাফিয়ে ওঠে এবং পেচেনকের উপরে মারাত্মক আক্রমণ শুরু করে। জেনসন পাল্টা অ্যাকশন মুড়ে সবাইকে পিটিয়ে ঠান্ডা করার পর সে সোজা গিয়ে পেচেনকোর কলার চেপে ধরে। জেনসন যখন তাকে দেয়ালে ঠেসে ধরে ওয়াইফকে খুনের আসল সত্যটা জিজ্ঞাসা করে, তখন মারের চোটে পেচেনকো সব সত্যি কথা গড়গড় করে বলে দেয়। সে বলে, এই জেলের ওয়ার্ডেন হেনেসি হলো সেই আসল মহিলা যে আমাকে মোটা টাকার লোভ দেখিয়ে তোমার ওয়াইফকে মারার জন্য পাঠিয়েছিল। সে আমাকে কথা দিয়েছিল যে এই কাজটা করলে সে আমাকে জেল থেকে ফ্রি করে দেবে, কিন্তু কাজ শেষ করে সে আমাকে ধোঁকা দিয়ে এখানে রেখে দিয়েছে। এই চরম সত্যিটা শোনা মাত্রই জেনসনের রাগ আকাশ ছুঁয়ে যায়। সে ক্ষোভের মাথায় পেচেনকোকে ওখানে শেষ করতে যাবে। ঠিক তখনই জেলের পুলিশ গার্ডরা সেখানে বন্দুক উঁচিয়ে চলে আসে এবং শ্যুট করার হুমকি দিয়ে জেসনকে জোর করে আটকে দেয়। জেসনের মনের ভেতরে আগুন তখনও দাউ দাউ করে জ্বলছিল। পরদিন সকালবেলা অবশেষে শুরু হয় এই মরণ খেলার দ্বিতীয় লেভেল। সমস্ত প্লেয়াররা যখন তাদের দানবীয় গাড়ি নিয়ে ট্রাকে রেডি হয়ে আসে, তখন সাইকো পেচেনকো আবারও একবার জেসনের দিকে তাকিয়ে সেই শ্যুট করার ইশারা তাকে উস্কানি দেয়, কিন্তু জেসন এবার রাগের মাথায় তার ফাঁদে পা দেয় না। রেস শুরু হতেই সে পেচেনকোর পেছনে পাগলের মতো ধাওয়া করতে শুরু করে। ঠান্ডা মাথায় আস্তে আস্তে নিজের গাড়ি চালানো শুরু করে। গাড়ি চালানোর মাঝে জেসন তার পাশে বসে থাকা নেভিগেটরকে জিজ্ঞাসা করে, আসলে যে ফ্র্যাঙ্কো ছিল তাকে কি তোমরাই মেরেছ? কারণ জেসনের মনে খটকা লেগেছিল যে টানা 2টা রেসে তার গাড়ির অস্ত্রগুলো কন্ট্রোল রুম থেকে কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মানে এটা কোনো নর্মাল টেকনিক্যাল প্রবলেম ছিল না, এর পেছনে ভেতরে কোনো হাত রয়েছে। জেসন তখন কেসকে সোজা হুমকি দিয়ে বলে, তুমি যদি এখন সত্যি কথা না বলো তবে আমি চলন্ত গাড়ির ভেতরেই ব্লাস্ট করে দেব, এতে আমিও মরব তুমিও মারা যাবে। জেসনের এমন রূপ দেখে কেস পুরোপুরি ভয় পেয়ে যায় এবং সব সত্যিটা স্বীকার করে। সে বলে, ওয়ার্ডেন হেনেসি আমাকে বারবার ভয় দেখাচ্ছিল যাতে আমি রেসের সময় চুপি চুপি ফ্র্যাঙ্কোর গাড়ির অস্ত্রগুলো লক করে দেই। হেনেসি কোনোভাবেই চাইতো না যে ফ্র্যাঙ্কো 5 নম্বর রেসটা জিতে এই জেল থেকে চিরতরে বাইরে চলে যাক। তবে বিশ্বাস করো, আমাদের উদ্দেশ্য ফ্র্যাঙ্কোকে মেরে ফেলা ছিল না। ফ্র্যাঙ্কো নিজেই জেতার জন্য জেদ ধরে রেস করতে গিয়ে মারা গেছে। সে বেঁচে থাকলে আমাদেরই লাভ হতো। কেসের মুখে এই আসল রহস্য শোনার পর জেসন নিজেকে সামলে নিয়ে আবারও রেসের ট্র্যাকে পুরো ফোকাস দেয়। রেসের ট্র্যাকে ব্যাক করে জেনসন এবার সরাসরি পেচেনকোর সঙ্গে ফাইটে নেমে পড়ে। সে নিখুঁত টাইমিংয়ে পেচেনকোর গাড়িকে উলটপালট করে পেছনে ফেলে দেয় এবং সবার আগে গিয়ে নিজের গাড়ি মারাত্মক সব অস্ত্রগুলো ট্রাকে বসানোর প্যানেল থেকে
সাকসেসফুলি অ্যাক্টিভেট করে ফেলে। প্যাচেনকে সহ বাকি রেসাররা ভেবেছিল জেসনের গাড়ির অস্ত্রগুলো শুধু সামনের দিকে গুলি করতে পারে, তাই পেছনে থাকা তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু জেসনও কম চালাক না, সে 1 সেকেন্ডের মধ্যেই চলন্ত গাড়িটাকে হাই স্পিডে ফুল ইউটার্ন করে নেয়। এর ফলে জেসনের গাড়ির সামনের মেশিনগুলো সোজা প্যাচেনকোর গাড়ির মুখোমুখি চলে আসে এবং জেসন ট্রাকে বুলেটের মারাত্মক বৃষ্টি নামিয়ে দেয়। গুলিবর্ষণের চোটে প্যাচেনকোর গাড়িটা পুরোপুরি হালুয়া টাইট হয়ে যায়। তবে গাড়িটা বুলেট প্রুফ হওয়ায় সে যাত্রায় প্যাচেনকো কোনো রকমের ভাবে বেঁচে যায়। এটা দেখা মাত্রই জেসন বুদ্ধি করে গাড়িটাকে আবারও সোজা ইউটার্ন করে নেয় এবং নিজের গাড়ির পেছন থেকে কালো ধোঁয়ার গ্যাস ছেড়ে দেয়। সেই ঘন ধোঁয়ার মেঘে প্যাচেনকো পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং সামনে কিছুই দেখতে পায় না। এরপর তার গাড়িটা সজোরে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করে উলটপালট হয়ে যায়। এটা দেখা মাত্রই জেসন ফ্র্যাঙ্কোর মুখোশটা পরে গাড়ি থেকে নেমে যায়। সে তাড়াতাড়ি গিয়ে প্যাচেনকোর ঘাড় মোটকে তাকে ওখানেই খতম করে দেয় এবং নিজের ওয়াইফের হত্যার বদলা নেয়। এরপর সে আবারও গাড়িতে উঠে রেস শুরু করে দেয়। এখন ট্র্যাকে তাকে রেস করতে হবে শুধুমাত্র তার আসল প্রতিদ্বন্দ্বী জোকে। ঠিক তখনই ওয়ার্ডেন হেনেসি ট্র্যাকে সেই রহস্যময় দানবীয় গাড়িটাকে বের করে আনে, যা এতদিন গ্যারেজের আড়ালে সিক্রেটলি বানানো হয়েছিল। আসলে এটি হলো দ্য ড্রেডনট নামের এক বিশাল ট্রাক, যা মারাত্মক সব হাই কোয়ালিটির মরণাস্ত্রে ঠাসা। এই ট্রাকটি আসা মাত্রই নিমিষের মধ্যেই দুজন রেসারের গাড়িগুলিকে ধ্বংস করে দেয়। এরপর আবারও একটা গাড়িকে শ্যুট করে মাঝ আকাশেই উড়িয়ে দেয়, অর্থাৎ এক ঝটকায় 3 জনকে টার্মিনেট করে দেয়। এখন ট্র্যাকে শুধু 2 জন রেসার জীবিত আছে, জো আর জেনসন। আর এই ড্রেডনট ট্র্যাকের মেন টার্গেট হলো তাদের 2 জনকে পিষে ফেলা। জেনসন বুঝতে পারে যদি তারা 2 জন বাঁচতে চায় তবে আলাদা না লড়ে এক হয়ে দানবীয় ট্র্যাকের বিরুদ্ধে ফাইটিং করতে হবে, না হলে তারা 2 জনেই মারা যাবে। জেসন ওয়াকিটকিতে জোয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে। পরিস্থিতি খারাপ হতে দেখে জো জেসনের হাতে হাত মেলাতে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় 2 মহাশক্তির লড়াই। তারা 2 জন 2 দিক থেকে ড্রেড্রনের উপরে অনবরত কাউন্টার করে যাচ্ছিল, কিন্তু দানবটার সাইজ এত বড় যে সহজে কিছুই হচ্ছিল না। ঠিক তখনই তাদের সামনে সেই মেকানিক্যাল মৃত্যুফাঁদ অর্থাৎ ডেথ ওয়ারেন্ট চলে আসে। জেসন আর জো নিজেদের গাড়ি দুইটাকে নিখুঁত টাইমিংয়ে সেই ফাঁদের উপর দিয়ে পার করিয়ে নেয়, কিন্তু বিশাল ড্রেড্রন ট্রাকটি সময় মতো নিজেকে সরাতে না পেরে সোজা সেই মৃত্যু ফাঁদের মেকানিক্যাল হাই প্রেশারের ভিতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই দানবীয় ট্রাকটি চুরমার হয়ে ভেঙে যায়। আর এভাবেই তারা 2 জন সাকসেসফুলিভাবে লেভেল 2 কমপ্লিট করে ফেলে। লেভেল 2 শেষ হতেই ওয়ার্ডেন হেনেসি মারাত্মক টেনশনে পড়ে যায়। সে যে কোনো মূল্যে জেসনকে রাস্তা থেকে সরাতে চায়, যাতে সে কোনোভাবে রেসটা জিততে না পারে। হেনেসি নিজের লোক দিয়ে চুপি চুপি জেসনের গাড়ির নিচে একটা বিশাল রিমোট কন্ট্রোলের বোমা ফিট করিয়ে দেয়, যাতে পরদিন রেসের মাঠে এক ক্লিকে জেসনকে গাড়ি থেকে উড়িয়ে দেওয়া যায়। জেসন অবশ্য আগে থেকে খুব ভালো করে জানতো যে আজ পর্যন্ত এই নরক থেকে কেউ কোনোদিন রেস থেকে জিততে পারেনি। হেনেসি তাকে কোনোদিন ফ্রি করবে না। সে উইন হলেও হেনেসি তাকে অন্য উপায় মেরে ফেলবে। এই জন্য জেসনও তার মেকানিক কোচের টিমের সঙ্গে মিলে ব্যাকগ্রাউন্ডে এক নতুন কাউন্টার প্ল্যান তৈরি করে। সে তার গাড়ির পুরো তেলের ট্যাঙ্ক এবং ব্যাকআপের জায়গাগুলো হাই ফুয়েল দিয়ে একদম লোড করে নেয়, যাতে রেসের ট্র্যাকে ইমার্জেন্সি সিচুয়েশনে এই অতিরিক্ত ফুয়েলকে সে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। পরের দিন সকালবেলা জেসন আর জো যখন ফাইনাল রেসের জন্য রেডি হচ্ছিল, তখন হেনেসি হালকা হাসি হেসে জেসনের গ্যারেজে আসে। সে জেসনের হাতে জেল থেকে চিরতরে ফ্রি হওয়ার জন্য সেই ভুয়া অফিসিয়াল ডকুমেন্টগুলো তুলে দেয়, যেগুলো রেস জিততে তার পাওয়ার কথা ছিল। ডকুমেন্টসগুলো দেওয়ার পর হেনেসি তাকে ফিসফিস করে বলে, তুমি যদি এই রেসে জিতেও যাও তবে পাবলিকের সামনে তোমাকে আজীবন এই ফ্র্যাঙ্কোর মুখোশ পরেই থাকতে হবে। তুমি নিজের আসল পরিচয় কোনোদিনও পাবে না। জেসন এই কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ পেপারটা পকেটে পুরে গাড়ির দিকে চলে যায়। গাড়িতে বসা মাত্রই নেভিগেটর কেস একদম ভেঙে পড়ে। সে জেসনকে সরাসরি বলে দেয় যে হেনেসি আমাকে এবার ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছে, আমি যাতে যে কোনো উপায় হোক তোমাকে এই রেসটা কোনোভাবেই জিততে না দেই। কিন্তু জেসনের এতে কিছু যায় আসে না, কারণ তার মাথায় অলরেডি অন্য লেভেলের মাস্টার প্ল্যান সেট করা ছিল। ফাইনাল রেস শুরু হতেই দেখা যায় বড়সড় জালিয়াতি। কন্ট্রোল রুম থেকে পুলিশরা ইচ্ছে করে শুধুমাত্র জয়ের গাড়ির মরণাস্ত্রগুলো অ্যাক্টিভ করে দিয়েছিল, কিন্তু জেসনের গাড়ির একটা অস্ত্র আনলক করা হচ্ছিল না। অস্ত্র পেয়ে জো ট্রাকে জেসনের উপরে অনবরত গুলি করতে শুরু করে, কিন্তু জেসনের তুখোড় ড্রাইভার। সে প্রতিটা বাঁকে হাই স্পিডে গাড়ি সরিয়ে জয় নিশানা ফাঁকি দিয়ে নিজেকে সেভ করে যাচ্ছিল। রেসের এক পর্যায়ে জো যখন জেসনের গাড়ি লক্ষ্য করে একটা বিশাল রকেট ফায়ার করে, জেসন জাস্ট 1 সেকেন্ডের মধ্যে গাড়িটাকে ইউটার্ন করে নেয়। ফলে সেই রকেটটি জেসনের গাড়িতে না লেগে সোজা গিয়ে আঘাত করে ট্রাকের মেইন বাউন্ডারিতে। আসলে বন্ধুরা, এটা ছিল জো আর জেসনের একটা সিক্রেট প্ল্যান। তারা রেসের আগে নিজেদের মধ্যে ডিল করে নিয়েছিল যে তারা দুজনে মিলে নিজেদের রকেট দিয়ে ট্রাকের ঠিক এই দেয়াল বরাবর আঘাত করবে, যাতে জেলের সীমানা প্রাচীর ভেঙে চুরমার হয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী দেয়ালটা ধসে পড়তে জো আর জেসন নিজেদের গাড়ি নিয়ে ট্রাক থেকে সোজা বের হয়ে জেলের বাইরে পালিয়ে যায়। কন্ট্রোল রুমের স্ক্রিনে কয়েদিদের এভাবে পালাতে দেখে ওয়ার্ডেন হেনেসি রাগে পাগল হয়ে যায়। সে তাড়াতাড়ি একঝাঁক পুলিশের গাড়ি আর ভারী হেলিকপ্টার পাঠিয়ে দেয়। পালানোর মাঝে হেনেসি জেসনের গাড়ির নিচে লাগানো বোমের বাটনটা প্রেস করে দেয়,
কিন্তু ওপাশ থেকে কোনো বিস্ফোরণ শব্দ আসে না, কারণ জেসন রেসের আগে সেটাকে খুলে বের করে নিয়েছিল। ফলে হেনেসির এই মারাত্মক চাল পুরোপুরি ফ্লপ হয়ে যায়। পুলিশের গাড়ি আর হেলিকপ্টারগুলো অনবরত ফায়ারিং করতে করতে যখন জেসন ও জোয়ের গাড়ির একদম ঘাড়ে চেপে বসে, তখন জেসন তার প্ল্যানের দ্বিতীয় অংশটা অ্যাক্টিভ করে। সে তার গাড়ির তেলের ট্যাঙ্কে থাকা অতিরিক্ত ফুয়েল বা তেল রাস্তায় লিক করে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। এরপর জেসনের ইশারায় সেই তেলের উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ব্রিজের উপরে আগুনের এক বিশাল দেয়াল তৈরি হয়ে যায়, যার ফলে পুলিশের সব গাড়ি ওখানে আটকা পড়ে যায়। এই মোক্ষম সুযোগে জো আর জেসন খুব সহজেই ব্রিজটা পার হয়ে মেইন টাউনে ঢুকে পড়ে এবং দুজনেই দুই দিক থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশের গাড়িগুলো ব্রিজের উপরে আটকে গেলেও আকাশের হেলিকপ্টারগুলো কিন্তু জেসনের গাড়িকে তাড়া করতে ছাড়েনি। তারা অনবরত আকাশ থেকে জেসনের উপরে গুলিবর্ষণ করছিল। এই মরণ কামড় দেখে কেস সিদ্ধান্ত নেয় যে জেসনকে বাঁচাতে সে নিজের জীবন বাজি রাখবে। গাড়ি যখন হাই স্পিডে একটা টানেলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে একটা নিরাপদ আড়ালে লুকিয়ে পড়ে। আর কেস নিমেষের মধ্যে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরে গাড়ি চালানো শুরু করে, যাতে হেলিকপ্টারের পাইলটরা ভাবে যে জেসন গাড়ি চালাচ্ছে। কিন্তু একটু দূরে যাওয়ার পরই হেলিকপ্টার থেকে জেসনের গাড়ির ঠিক সামনে একের পর এক মিসাইল ছুড়তে শুরু করে। সামনে যাওয়ার আর কোনো রাস্তা না থাকায় কেস বাধ্য হয়ে গাড়ির ব্রেক কষে ওখানে স্টপ করে দেয়। গাড়ি থামানোর পর কেসকে পুলিশের হাতে সারেন্ডার বা আত্মসমর্পণ করতে হয়। তবে ততক্ষণে চালবাস কেস বুদ্ধিমত্তা দেখিয়ে ফ্রাঙ্কের সেই চেনা মুখোশটা পরে নিয়েছিল। ফলে মুখোশ পরা থাকায় পুলিশে কোনোভাবে বুঝতে পারে না যে গাড়ির ভেতরে থাকা মানুষটা আসলে জেসন নাকি কেস। পুলিশ তাকে ফ্র্যাঙ্কো তথা জেসন ভেবে অ্যারেস্ট করে আবারও জেলের ভেতরে নিয়ে যায়। আর ওদিকে তারা দুজনে মেইন টাউনের ভিড়ে হারিয়ে যায়। এদিকে জেসন আর জোকে ট্রাফে ফেলে সাকসেসফুলি ধরে আনা হয়েছে ভেবে জেলের ভেতরে ওয়ার্ডেন হেনেসি আর তার খাস পুলিশ অফিসাররা উল্লাসে মেতে ওঠে। তারা যখন নিজেদের এই নোংরা জয় নিয়ে উৎসব পালন করছিল, ঠিক তখনই জেসনের টিমের মেকানিক কোচের তরফ থেকে তাদের টেবিলে একটা চমৎকার গিফট যায়। হেনেসি আর তার অফিসাররা কৌতূহলবশত হাসতে হাসতে সেই বক্সটা খোলে। তখন এক নিমেষেই তাদের মুখের হাসি পুরোপুরি নীল হয়ে যায়, কারণ বক্সের ভেতরে আর কিছু নয়, সরাসরি রাখা ছিল জেসনের গাড়ির নিচ থেকে খুলে নেওয়া হেনেসির সেই নিজের তৈরি করা ভয়ঙ্কর রিমোট কন্ট্রোল বোমাটি। হেনেসি কিছু বুঝে ওঠার আগে জেলের গ্যারেজে দাঁড়িয়ে থাকা কোচ ঠান্ডা মাথায় সেই রিমোটের বোতামটা প্রেস করে দেয়। বাটন প্রেস হতেই হেনেসির অফিসের ভেতরে এক ভয়ঙ্কর বিকট শব্দ হয়, যে কারণে তারা সবাই টুকরো টুকরো হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। আর এই মহা ধামাকাদার বিস্ফোরণের মধ্য দিয়েই দুই পাপের ঘোড়া পুরোপুরি পূর্ণ হয়ে যায়। এই ঘটনার পর কাহিনী সরাসরি সামনে চলে আসে। জেসন আর জো এখন এই দেশ ছেড়ে অনেক দূর মেক্সিকোর এক শান্ত জায়গায় চলে এসেছে, যেখানে তারা দুইজন মিলে নিজেদের একটা বড় ও নতুন অটো গ্যারেজ দাঁড় করিয়েছে এবং তারা দুজনে একই সঙ্গে ভাই ভাই হয়ে কাজ করছে। সবচেয়ে বড় কথা হলো জেসন এখন তার কলিজার টুকরা ছোট মেয়েটিকেও নিজের বুকে ফেরত পেয়েছে এবং তাকে নিয়ে অত্যন্ত সুখে শান্তিতে দিন পার করছে। তারা যখন গ্যারেজে কাজ করছিল, ঠিক তখনই সেখানে সারপ্রাইজ এন্ট্রি নিয়ে হাজির হয় সুন্দরী কেস। আসলে হেনেসি মারা যাওয়ার পর জেলের নতুন নিয়মে কেসও চিরতরে জেল থেকে অফিসিয়ালি মুক্তি পেয়ে গেছে। দীর্ঘদিন পর তারা তিনজন একই জায়গায় মিলিত হয়ে গল্পগুজব করতে শুরু করে। আর তাদের এই গল্পগুজবের মাধ্যমেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।